হ্যালো ওয়েলকাম, কেমন আছো সবাই? আমি তোমাদের প্রিন্স দা এবং আমরা আগের ক্লাস ইলেকট্রন তত্ত্বের প্রয়োগ সম্পর্কে কমপ্লিটলি আলোচনা করেছিলাম। আর আজকে আমাদের টপিক হচ্ছে পরিবাহী ও অন্তরক বা অপরিবাহী। আর এই ক্লাসটা অনেক সহজ এবং অনেক বেশি মজাদার হতে চলেছে, তাই ক্লাসটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। এবং ক্লাসের মধ্যে কোথাও কোনো রকম প্রবলেম কিংবা তোমাদের কোনো রকম নোটস এর প্রয়োজন হলে তোমরা কমেন্টে আমাকে জানাও। আমি সেখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমাদেরকে শেয়ার করে দেবো, আর সেখানে হবে সমস্ত ক্লাসের নোটস এর শেয়ার। তাহলে শুরু করা যাক আমাদের আজকের ক্লাস। দেখো ভাই, আমাদের বাড়িতে নানা রকমের পদার্থ রয়েছে, কিন্তু সমস্ত পদার্থের মধ্য দিয়ে কি তড়িৎ চলাচল করতে পারে? না দাদা, পারে না। আমাদের বাড়িতে কিছু কিছু পদার্থ রয়েছে যাদের মধ্য দিয়ে অনেক সহজেই তড়িৎ চলাচল করতে পারে, যেমন আমাদের লোহা, অ্যালুমিনিয়াম, রূপা, তামা ইত্যাদি। আবার কিছু কিছু পদার্থ রয়েছে যাদের মধ্য দিয়ে তড়িৎ চলাচল করতেই পারে না, যেমন চীনামাটি, প্লাস্টিক, অ্যাভোনাইট ইত্যাদি। ঠিক কিনা? একদম ঠিক। অর্থাৎ আমরা তড়িতের এই প্রাকৃতি বা ধর্ম অনুসারে পদার্থকে প্রধানত দুটি ভাগে ভাগ করতে পারি। নাম্বার ওয়ান হচ্ছে আমাদের পরিবাহী এবং আরেকটি হচ্ছে অপরিবাহী, যাকে আমরা অন্তরক বলে থাকি। যদি ক্লাসের মধ্যে কোনো রকম অসুবিধা হয় তোমরা কমেন্টে জানাবে আমাকে, ঠিক আছে? আমি কিন্তু তোমাদের জন্য ক্লাসটা করাচ্ছি, নিজের জন্য না। চলো তাহলে দেখা যাক আমাদের পরিবাহী পদার্থ এবং অপরিবাহী পদার্থ কোনগুলো। পরিবাহী পদার্থ এবং অপরিবাহী পদার্থ। দেখো, আমাদের বাড়িতে যে সমস্ত পদার্থের মধ্য দিয়ে তড়িৎ অনেক সহজে চলাচল করতে পারে সেই সমস্ত পদার্থগুলিকে বলা হয় পরিবাহী পদার্থ। এবার তুমি কমেন্টে জানাও আমাদের ঘরে, আমাদের আশেপাশে এমন কি কি পদার্থ রয়েছে যাদের মধ্য দিয়ে তড়িৎ সহজে চলাচল করতে পারে। তাহলে প্রথম আমাদের মাথায় আসবে দাদা লোহা, তামা, অ্যালুমিনিয়াম, রূপো ইত্যাদির মধ্য দিয়ে কিন্তু তড়িৎ চলাচল করতে পারে। অর্থাৎ আমরা বলতে পারি সমস্ত ধাতব পদার্থের মধ্য দিয়ে, কিরে, সমস্ত ধাতব পদার্থের মধ্য দিয়েই তড়িৎ আমাদের সহজেই চলাচল করতে পারে। অর্থাৎ সমস্ত ধাতব পদার্থই হচ্ছে আমাদের পরিবাহী পদার্থ। এবং আমাদের যে বডি অর্থাৎ মানব দেহ, আমাদের পৃথিবীর যে মাটি আছে, এই মাটি, গ্যাস কার্বন, গ্রাফাইট ইত্যাদির মধ্য দিয়েও কিন্তু তড়িৎ চলাচল করতে পারে। তার জন্য আমাদের যে মানব দেহ আছে, মাটি আছে, গ্যাস কার্বন, গ্রাফাইট প্রত্যেকটি পদার্থ হচ্ছে কি আমাদের পরিবাহী পদার্থ ভাই। এবার যদি তোমরা বলো যে আমাদের মানব দেহ, দাদা আমাদের মানব দেহ বা আমাদের বডি কিভাবে তড়িতের সুপরিবাহী বা একটা পরিবাহী পদার্থ? তো দেখো ভাই, যদি আমরা একটা প্লাস্টিককে একটা কারেন্ট যেখানে আছে সেখানে নিয়ে যাই, তাহলে সেখানে প্লাস্টিকটার মধ্যে কি কোনো রকম তড়িতের সঞ্চার ঘটবে? না দাদা, ঘটবে না। কারণ কি, সেটা হচ্ছে একটা অপরিবাহী পদার্থ বা একটা অন্তরক পদার্থ। কিন্তু আমরা যদি যাই নিয়ে সেই কারেন্টটা টাচ করি, তাহলে কি হয়? আমরা অনেক জোরে ঝাটকা খাই, আমরা অনেক জোরে শর্ট খাই। মানে কি, আমাদের মধ্যে তড়িৎ পরিবেশ করে, আমাদের মধ্যে তড়িৎ প্রবেশ করে এবং সেই তড়িৎ আবার সঞ্চালন করতে পারে। তার জন্য আমরা শর্ট খাই। মানে কি, আমাদের মানব দেহ, বলতে পারি আমাদের যে মানব দেহ আছে, আমাদের যে মাটি আছে, ঠিক আছে, গ্যাস কার্বন, আবার বলতে পারি আমাদের গ্রাফাইট, এই সমস্ত পদার্থকে পরিবাহী পদার্থ বলা হয়, কারণ তাদের মধ্য দিয়ে অনেক সহজে তড়িৎ কিন্তু চলাচল করতে পারে। আবার বলতে পারি আমাদের যে ক্ষার আছে, ক্ষার, অ্যাসিড, জলীয় দ্রবণ, এদের মধ্য দিয়েও তড়িৎ সহজেই চলাচল করতে পারে। তাই ওগুলো হচ্ছে আমাদের এককটা পরিবাহী পদার্থ। এইভাবে অনেক পরিবাহী পদার্থ আছে, কিন্তু এখানে আমি সমস্ত কিছু বলছি না। আমি যে নোটস তোমাদেরকে দেবো সেই নোটস এর মধ্যে সমস্ত এক্সাম্পল, সমস্ত পদার্থকে আমি উল্লেখ করে দেবো, যাতে তোমাদের কাছে অনেক সহজে উঠতে পারে আমাদের এই পরিবাহী পদার্থের বিশ্লেষণ। এবার আরেকটা কনসেপ্ট জানা যাক এই পরিবাহী পদার্থের মধ্যে। দাদা, আমরা যদি একটা লোহা নিই, ঠিক আছে, এবং সেই লোহাটা যদি আমরা কোনো একটা কারেন্টের সংস্পর্শে নিয়ে যাই এবং আমরা যদি সেটাকে হাত দিয়ে টাচ করি, তাহলে কি হয়? আমরা অনেক জোরে ঝাটকা খাই। খাই কি না? একদম দাদা। কিন্তু কেন?
কারণটা হচ্ছে যে আমরা যদি কোনো পরিবাহী পদার্থ নিই, পরিবাহী পদার্থ, আমরা এখানে যে লোহাটা নিয়েছি সেই লোহাটা হচ্ছে কি একটা পরিবাহী পদার্থ। এরকম যদি আমরা যে কোনো একটা পরিবাহী পদার্থ নিই এবং একটা পরিবাহী পদার্থের যে কোনো একটু ছোট্ট, যে কোনো একটা ছোট্ট অংশ যদি আমরা তড়িদাহিত করি, অর্থাৎ তার মধ্যে যদি আমরা তড়িৎ সঞ্চালন করি, তাহলে এখানে যে ধনাত্মক বা ঋণাত্মক আধান থাকবে সেই তড়িতাধানগুলো কিন্তু সমস্ত পরিবাহীর মধ্যে ছড়িয়ে পড়ে। তার জন্য আমরা শর্ট খাই। আর এটা হচ্ছে একটা পরিবাহী পদার্থের সব থেকে বড় ধর্ম। কি হয়, আমাদের একটা যদি পরিবাহী পদার্থ নেওয়া হয় এবং সেই পরিবাহী পদার্থের যদি কোনো একটু ছোট অংশ তড়িদাহিত করা হয়, তাহলে সেখানে যে তড়িদাধান বা আধান বা চার্জের সৃষ্টি হয়, সেই আধান বা চার্জগুলো আমাদের পুরো পরিবাহী পদার্থের মধ্য দিয়ে কিন্তু সঞ্চালন করে। তার জন্য আমরা এখানে টাচ করে থাকি, তাহলে এখানে যে তড়িদাধানগুলো আছে সেইগুলো সমস্ত পদার্থের, সমস্ত পরিবাহী পদার্থের মধ্যে ছড়িয়ে আস্তে আস্তে আমাদের হাতে আসতে লাগে এবং তার জন্য আমরা ঝাটাক করে ঝাটকাটা খাই। বুঝতে পেরেছো? ঠিক আছে, এবার আমরা অপরিবাহী বা অন্তরক পদার্থ কি সেই সম্পর্কে বুঝবো। দেখো ভাই, আমাদের বাড়িতে যে সমস্ত পদার্থ আছে, ঠিক আছে, যাদের মধ্য দিয়ে তড়িৎ চলাচল করতে পারে না, সেই সমস্ত পদার্থগুলিকে বলা হয় অপরিবাহী বা অন্তরক পদার্থ। যেমন আমরা বলতে পারি আমাদের যে পোল আছে সেই পোলের মধ্যে কি ইউজ করা হয়, চীনা মাটির হোল্ডার ইউজ করা হয়। মানে কি, কেন? কারণ চীনা মাটির হোল্ডার গুলো হচ্ছে একটা অপরিবাহী পদার্থ বা একটা অন্তরক পদার্থ, যার মধ্য দিয়ে তড়িৎ সহজে চলাচল করতে পারে না এবং তার জন্য আমাদের যে পোলের উপরে তারগুলো লাগানো আছে সেই তারগুলোর মধ্য দিয়ে শর্ট সার্কিট হয় না। ওকে, চীনা মাটি বলতে পারি। আবার আমরা বলতে পারি কি, রাবার, কাঁচ। কি, রাবার আছে, সেই রাবার হচ্ছে একটা অপরিবাহী পদার্থ বা একটা অন্তরক পদার্থ। আবার বলতে পারি কাঁচ। এবং আমাদের এখানে যে শুষ্ক বায়ু প্রবাহিত হচ্ছে, এই শুষ্ক বায়ু হচ্ছে আমাদের কি একটা অপরিবাহী বা অন্তরক পদার্থ, অর্থাৎ বলতে পারি শুষ্ক বায়ু। আরো কিছু এক্সাম্পল আছে, যেমন আমরা বলতে পারি তোমার কি আছে, হ্যাঁ, ক্যাবেলাইট, রেশম, অ্যাবোনাইট, ফেরাপিন প্রভৃতি অনেক পদার্থ আছে যাদের মধ্য দিয়ে তড়িৎ সহজে চলাচল করতে পারে না কিংবা তড়িৎ চলাচল করতে পারেই না। সেই সমস্ত পদার্থগুলিকে বলা হয় অপরিবাহী বা অন্তরক পদার্থ। এবার এই অপরিবাহী বা অন্তরক পদার্থের আরেকটি ধর্ম আছে, ম্যান ধর্ম। ওটাই হচ্ছে একটা অপরিবাহী বা একটা অন্তরক পদার্থের পরিচয়। কি, আমরা যদি একটা অপরিবাহী পদার্থ নিই এবং সেই অপরিবাহী পদার্থটা নিয়ে যদি আমরা কোনো একটা কারেন্ট বা একটা তড়িৎগ্রস্ত বা যার মধ্যে তড়িৎ আছে সেই রকম যদি একটা বস্তুর মধ্যে টাচ করাই এবং এখানে যদি আমরা ধরে থাকি, তাহলে কি হয়, আমরা কিন্তু শর্ট খাই না। খাই কি না দাদা? খাই না। তাহলে এটা কেন হয়? এটা হচ্ছে একটা পরিবাহী, সরি, একটা অপরিবাহী বা একটা অন্তরক পদার্থের বিশেষ ধর্ম। কেন এরকম হয় সেই সম্পর্কে বোঝো। আমরা যখন একটা অপরিবাহী পদার্থ নিই এবং সেই অপরিবাহী পদার্থের যদি কোনো একটা ছোট অংশে তড়িৎগ্রস্ত করা হয়, যদি কোনো একটা ছোট অংশে তড়িতাধান দেয়া হয়, তাহলে সেখানে যে তড়িতাধানগুলো থাকে বা ধনাত্মক বা ঋণাত্মক যে আধান বা চার্জগুলো আছে, সেই চার্জগুলো কিন্তু সমস্ত অপরিবাহী পদার্থের মধ্যে ছড়িয়ে পড়তে পারে না। যেখানে সৃষ্টি হয় সেখানে সীমাবদ্ধ থেকে যায়। তার জন্য আমাদের অপরিবাহী বা একটা অন্তরক পদার্থের মধ্য দিয়ে কিন্তু তড়িৎ পরিবহন করতে পারে না। বুঝতে পেরেছো? এবার যদি তোমাদের এইখানে একটা পরিবাহী পদার্থ এবং একটা অন্তরক বা একটা অপরিবাহী পদার্থের মধ্যে কোনো রকম সমস্যা থাকে, তোমরা আমাকে কমেন্টে জানাও। আমি তোমাদেরকে আবার একটা স্পেশাল ক্লাস নেব, যেখানে ক্লাসটা পুরো হবে তোমাদের লাইভ, কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলো না। চলো তাহলে এবার দেখা যাক আরেকটি পদার্থ সম্পর্কে। দেখো ভাই, আমাদের বাড়িতে বা আমাদের আশেপাশে এই পরিবাহী পদার্থ যাদের মধ্য দিয়ে তড়িৎ সহজে চলাচল করতে পারে এবং এই অপরিবাহী পদার্থ যাদের মধ্য দিয়ে তড়িৎ চলাচল করতে পারে না, এই দুটি পদার্থ ছাড়াও আরেকটি পদার্থ দেখতে পাওয়া যায়, যে পদার্থটিকে বলা হয় আমাদের কি, অর্ধ পরিবাহী বা ইংলিশে বলা হয় তাকে সেমি কন্ডাক্টর। কি বলা হয় বাবু?
অর্ধপরিবাহী। তাহলে দেখা যাক এই অর্ধপরিবাহী বা সেমি কন্ডাক্টর কোন কোন পদার্থগুলিকে বলা হয়। দেখো, আমাদের আশেপাশে অনেক পদার্থ আছে যেগুলি ভালো করে পরিবাহী পদার্থও নয়, আবার একেবারে অন্তরক বা অপরিবাহী পদার্থও নয়। অর্থাৎ কি, পরিবাহী এবং অপরিবাহী পদার্থের মাঝামাঝি যে পদার্থ, যেগুলি ভালোভাবে পরিবাহী পদার্থও নয় এবং যেগুলি ভালোভাবে একটি অন্তরক পদার্থ নয়, সেই সমস্ত পদার্থগুলিকে বলা হয় অর্ধপরিবাহী। কি বলা হয়? অর্ধপরিবাহী, বা ইংলিশে একে বলা হয় সেমি কন্ডাক্টর। যেমন সেলেনিয়াম, জার্মেনিয়াম, সিলিকন। কি? সেলেনিয়াম, সেলেনিয়াম বলতে পারি, আবার বলতে পারি আমরা জার্মেনিয়াম, সিলিকন প্রভৃতি আছে। অনেক পদার্থ আছে যেগুলি কিন্তু ভালোভাবে পরিবাহী পদার্থ নয়, আবার একেবারে অন্তরক পদার্থ নয়, সেই সমস্ত পদার্থগুলিকে বলা হয় অর্ধপরিবাহী, যাকে ইংলিশে আমরা বলি সেমি কন্ডাক্টর। আর এই সেমি কন্ডাক্টর বা অর্ধপরিবাহী বলে একটা ক্লাস, হ্যাঁ না না কি বলে, সেমিস্টার 4-এ একটা চ্যাপ্টার আছে শেষের দিকে। সেই চ্যাপ্টারটা এত বেশি মজাদার, ওখানে আমরা অর্ধপরিবাহী অর্ধপরিবাহী নিয়ে সমস্ত কিছু পড়বো। সেখানে আমরা দেখবো আমাদের যে মোবাইল আছে, আমাদের মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, সমস্ত ইলেকট্রনিক্স ডিভাইসে কিন্তু সব থেকে বেশি পরিমাণে ইউজ করা হয় আমাদের অর্ধপরিবাহী বা সেমি কন্ডাক্টর। আর কেন ইউজ করা হয় সেটা আমরা তখনই জানবো। ওকে, এটা কিন্তু অনেক কাজের একটা পদার্থ, এর দামটাও অনেক বেশি। ওকে, চলো এবার আরেকটি বিশেষ ধর্ম সম্পর্কে জানা যাক। কিরকম ধর্ম? দেখো ভাই, আমরা এখানে যে পরিবাহী পদার্থ সম্বন্ধে জানলাম, কিন্তু একটা বিশেষ কথা মাথার মধ্যে তোমরা ঢুকে নাও, যে স্বাভাবিক বা নর্মাল অবস্থায় এমন কোন পদার্থ এই পৃথিবীতে নেই যে তারা একদম পুরোপুরি একটা পরিবাহী পদার্থ। স্বাভাবিক, এই বা স্বাভাবিক বা নর্মাল অবস্থায়, স্বাভাবিক বা নর্মাল অবস্থায় এই পৃথিবীতে এমন কোনো পদার্থ নেই যারা একদম পুরোপুরি একটা পরিবাহী পদার্থ। ঠিক আছে? এবং আরেকটা কথা, আমাদের এই পৃথিবীতে স্বাভাবিক বা নর্মাল অবস্থায় এমন কোনো পদার্থ নেই যারা একেবারে একটা অন্তরক বা একটা অপরিবাহী পদার্থ। যখন আমরা একটা পদার্থ নিই এবং সেই পদার্থটা যদি তার নর্মাল অবস্থায় থাকে, যদি তার স্বাভাবিক অবস্থায় থাকে, যেমন এখন যদি আমরা এই মার্কারটা নিয়েছি, এই মার্কারটা কি, এই মার্কারটা এখন কিন্তু তার স্বাভাবিক অবস্থায় আছে, তাহলে এখন এই মার্কারটা কিন্তু পুরোপুরি একটা অন্তরক পদার্থ নয়, আবার পুরোপুরি একটা পরিবাহী পদার্থ নয়। কেন এরকম হয় সেই সম্পর্কে তো আমরা পরেই জানবো ভাই, এখন ওই সম্পর্কে কিছু লেখা নেই। কিন্তু আরেকটা কথা মাথায় রাখো, দেখো ভাই, আমাদের এই যে একটা নর্মাল বা স্বাভাবিক অবস্থায় কোন পদার্থই কিন্তু পুরোপুরি পরিবাহী পদার্থ, এবং কোন পদার্থে কিন্তু পুরোপুরি অপরিবাহী বা একটা অন্তরক পদার্থ নয়। তাহলে আমরা যদি একটা পদার্থকে তার স্বাভাবিক অবস্থার পরিবর্তন ঘটিয়ে, অর্থাৎ যদি একটা পদার্থ আমরা নিই, সেই পদার্থের যদি তাপমাত্রা আমরা অনেক কম করে দিই, অনেক অনেক কম করে দিই, অর্থাৎ সেই পদার্থটির স্বাভাবিক অবস্থা বা নর্মাল অবস্থার যদি আমরা পরিবর্তন ঘটাই, তাহলে কয়েকটি পদার্থ এই বর্তমানে আমাদের কয়েকটি পদার্থকে আমরা পুরোপুরি পরিবাহী পদার্থে প্রায় পরিণত করতে পারি, এবং সেই পদার্থগুলিকে বলা হয় অতি পরিবাহী। আশা করি বুঝতে পারলে না? আমি জানি তোমরা বুঝতে পারবে না, তার জন্য আমি ডিসাইড করে নিয়েছিলাম যে আরেকবার বলবো। তো এবার দেখো কি হচ্ছে, অতি পরিবাহী কণগুলো আমাদের এই যে মহাবিশ্ব আছে, এই যে পৃথিবী আছে, এই পৃথিবীতে যত কিছু পদার্থ রয়েছে না, সমস্ত পদার্থ কিন্তু, যত কিছু পদার্থ আছে সব পদার্থ কিন্তু তার স্বাভাবিক অবস্থায় পুরোপুরি একটা পরিবাহী পদার্থ নয়। কিন্তু আমাদের এই বর্তমানে দেখেছি, আমাদের এই বর্তমানে বিজ্ঞানীরা কয়েকটি পদার্থকে কয়েকটি কয়েকটি পদার্থকে তার স্বাভাবিক অবস্থার পরিবর্তন ঘটায়।
ঠিক আছে, কয়েকটি পদার্থকে তার স্বাভাবিক অবস্থার পরিবর্তন ঘটিয়ে সেই পদার্থটিকে পুরোপুরি আমরা কিন্তু একটা পরিবাহী পদার্থে রূপান্তরিত করতে পেরেছি। অর্থাৎ যে সমস্ত পদার্থ পুরোপুরি প্রায় একদম পুরোপুরি একটা পরিবাহী পদার্থে রূপান্তরিত হয়, একটা পরিবাহী পদার্থের কাজ করে, সেই সমস্ত পদার্থকে বলা হয় আমাদের অতি পরিবাহী। যেমন আমাদের আছে কি অ্যালুমিনিয়াম। কিন্তু যদি আমরা একটা অ্যালুমিনিয়াম নিই এবং সেই অ্যালুমিনিয়ামটা যদি আমরা সেই অ্যালুমিনিয়ামটার মধ্যে যদি আমরা তড়িৎ পাঠাই, তাহলে সেই অ্যালুমিনিয়ামটা কিন্তু তার স্বাভাবিক অবস্থায় পুরোপুরি একটা পরিবাহী পদার্থের কাজ করে না। কিন্তু যদি আমরা এই অ্যালুমিনিয়াম পদার্থটার তাপমাত্রা অনেক কম করে দিই, প্রায় -272°C, এত তাপমাত্রা যদি আমরা কম করে দিই, তখন এই অ্যালুমিনিয়ামটা কিন্তু পুরোপুরি একটা পরিবাহী পদার্থের কাজ করে। অর্থাৎ সেই সময় আমরা বলতে পারি যে একটা অ্যালুমিনিয়াম হচ্ছে আমাদের 272°C, -272°C উষ্ণতায় একটা অ্যালুমিনিয়াম কিন্তু অতি পরিবাহী পদার্থ। যদি আমরা শুধু অ্যালুমিনিয়াম বলি, তাহলে সেই পদার্থটা কিন্তু অতি পরিবাহী পদার্থ হচ্ছে না। আমরা যখন বলবো যে -272°C উষ্ণতায় একটা অ্যালুমিনিয়াম নিয়েছি, সেই অ্যালুমিনিয়ামটা আমরা কিন্তু অতি পরিবাহী বলতে পারি। তাহলে এবার আশা করি এই পরিবাহী, অপরিবাহী, অর্ধপরিবাহী এবং একটা অতি পরিবাহী সম্পর্কে কোন রকম সমস্যা আর থাকছে না। যদি এই সম্পর্কে কোন রকম সমস্যা থাকে তাহলে তোমরা কমেন্টে আমাকে জানাতে ভুলো না, কারণ আমি তোমাদের জন্য ক্লাসটা করেছি। বারবার আমি বলছি যাতে তোমাদের বুঝতে অনেক সুবিধা হয়। ওকে, চলো একটা কাজ করে দিও, যদি ক্লাসগুলো ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে রেখে নাও এবং তোমার যে বন্ধু বান্ধব রয়েছে তাদেরকে তুমি শেয়ার করে দাও, যাতে তোমরাও অর্থাৎ যাতে ওরাও এই সায়েন্সের মজা নিতে পারে এবং অনেক সহজেই সায়েন্স বা পদার্থবিদ্যাকে সহজ করে দেখতে পারে। আর এই পদার্থবিদ্যা থেকে সহজ সাবজেক্ট এই পৃথিবীতে আমার কিছু আছে বলে মনে হয় না। অনেক সহজ যদি তোমরা বুঝতে পারো এবং টিচার ঠিক মতো করে তোমাদেরকে বোঝাতে পারে। এবার যদি টিচারে ঠিক থাকে না, অর্থাৎ যদি তোমরা ঠিক মতো বুঝতে পারো না, তাহলে তোমাদের কাছে পদার্থবিদ্যা বা ফিজিক্স কিন্তু অনেক কঠিন হয়ে পড়বে। ওকে, ঠিক আছে। এবার আগের ক্লাসে আমরা ইলেকট্রন তত্ত্বের প্রয়োগ সম্পর্কে কমপ্লিটলি পড়েছিলাম। সেখান থেকে আমাদের আজকে কিছু জানকারি আছে, যেমন কি আমরা এই ইলেকট্রন তত্ত্বের ইলেকট্রন যে তথ্য আছে, সেই ইলেকট্রন তথ্যের সাহায্যে একটি পরিবাহী ও অপরিবাহী পদার্থের ব্যাখ্যা করব। পদার্থের ব্যাখ্যা আমরা একটা জিনিস তখন দেখলাম যে দাদা, আমরা যদি কোনো একটা পরিবাহী পদার্থ নিই, তাহলে সেই পরিবাহী পদার্থের যদি কোনো একটা অংশে তড়িদাহিত করা হয়, তাহলে সেই যে পরিবাহী পদার্থের তড়িদাধান, সেই তড়িদাধানটা ওই পরিবাহী সমস্ত পদার্থ জুড়ে ছড়িয়ে পড়ে। কিন্তু সেটা অ্যাকচুয়ালি কিভাবে হয় এটা আমরা তো অপরে জানলাম, কিন্তু আসলের ভিতরে এমন কি ঘটনা ঘটে যে তার জন্য এর ভেতরে যে তড়িদাধানগুলো আছে, সেই তড়িদাধানগুলো সমস্ত পরিবাহী পদার্থ জুড়ে ছড়িয়ে পড়ে। ঠিক কিনা? একদম ঠিক। এই সম্পর্কে আমরা একমাত্র জানতে পারবো এই ইলেকট্রন তথ্যের সাহায্যে। ইলেকট্রন তথ্যের সাহায্যে এবার আমরা ব্যাখ্যা করব যে একটা পরিবাহী এবং একটা অপরিবাহী বা অন্তরক পদার্থের মধ্যে কিরকম কিরকম সিস্টেম, কিরকম কিরকম তোমার মানে কার্য হয়। ওকে, ঠিক আছে, বেশি চাপ নেওয়ার নাই, অনেক সহজ। তাহলে প্রথম দেখা যাক আমাদের পরিবাহী পদার্থ। এই ইলেকট্রন তত্ত্বের সাহায্যে ব্যাখ্যা করা যাক আমাদের প্রথমে একটি পরিবাহী পদার্থ। পরিবাহী পদার্থ, দেখো ভাই, এটা মনে করো একটা আমরা পরিবাহী পদার্থ নিয়েছি। এটা কি? একটা পরিবাহী পদার্থ। এবার তুমি ইমাজিন করো তোমার লোহা, রূপা বা তামা, বা তুমি বলতে পারো একটা অ্যালুমিনিয়াম, কুছবি তুমি ইমাজিন করতে পারো, কিন্তু এটা হচ্ছে একটা কি আমাদের একটা পরিবাহী পদার্থ। এবার এবার দেখা যাক এই পরিবাহী পদার্থের ভিতরে যে
পরমাণুগুলি রয়েছে। অর্থাৎ কি, আমরা সবাই জানি যে আমাদের সমস্ত পদার্থ অনেকগুলা ছোট ছোট অণু বা কণা দিয়ে গঠিত, যাদেরকে আমরা কিন্তু পদার্থ বলে থাকি। আর এই অণু বা কণাগুলিকে বলা হয় এককটা পরমাণু। অর্থাৎ বলতে পারি আমাদের এই পরিবাহী পদার্থ যে সমস্ত পরমাণু নিয়ে গঠিত হয়েছে, সেই সমস্ত পরমাণুর বাইরে, অর্থাৎ কি, সেই সমস্ত পরমাণু সর্ববহিস্থ কক্ষে যে সমস্ত ইলেকট্রনগুলি থাকে, সেই ইলেকট্রনগুলি কিন্তু অনেক শিথিল হয়, অর্থাৎ কি, অনেক কমজোর হয়। তার জন্য সেই ইলেকট্রনগুলি সহজেই এক পরমাণু থেকে অন্য পরমাণুতে ঝাঁপাতে পারে। আর সেইভাবে আমাদের একটা পরমাণুতে, অর্থাৎ আবার বলছি দেখো, যদি একটা আমরা পরিবাহী পদার্থ নিই এবং সেই পরিবাহী পদার্থের মধ্যে যে পরমাণুগুলি থাকে, সেই পরমাণুগুলির বাইরের কক্ষে, অর্থাৎ কি, সর্ববহিস্থ কক্ষে যে সমস্ত ইলেকট্রনগুলি থাকে, সেই ইলেকট্রনগুলির সাথে আমাদের এই পরমাণুর ভিতরে যে নিউক্লিয়াস থাকে, সেই নিউক্লিয়াসের যে আকর্ষণ বল, সেই নিউক্লিয়াসের মধ্যে যে আকর্ষণ বল, সেই আকর্ষণ বলটা অনেক কমজোর হয়, অনেক শিথিল হয়। তার জন্য কি হয়, আমাদের এই পরমাণুর সর্ববহিস্থ কক্ষে যে ইলেকট্রনগুলি আছে, সেই ইলেকট্রনগুলি সহজেই এক পরমাণু থেকে অন্য পরমাণুতে স্থানান্তরিত হতে পারে, অনেক সহজেই এক পরমাণু থেকে অন্য পরমাণুতে ঝাঁপিয়ে বেড়ায়। আর এইভাবেই আমরা যখন কোনো একটা অংশে তড়িদাধান সৃষ্টি করি, যখন কোনো একটা অংশে আমরা তড়িদাহিত করি, তখন সেই তড়িদাধান, আধান, ইলেকট্রন বা ঋণাত্মক চার্জ গুলো এই এই যে ইলেকট্রন গুলি যেভাবে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে যাচ্ছে, সেই ইলেকট্রন গুলির সঙ্গে সঙ্গে কিন্তু ওই আধান বা চার্জ গুলো স্থানান্তরিত হয়। তার জন্যই আমরা এখানে টাচ করে থাকি এবং এখান থেকে একটা তড়িদাধান বা আধান বা চার্জ অনেক সহজেই আমাদের একটি পরিবাহী পদার্থের মধ্য দিয়ে এখান থেকে এখানে ঝাঁপিয়ে পুরো একদম পরিবাহী পদার্থের মধ্যে ছড়িয়ে পড়ে। বুঝতে পারলে? যদি বুঝতে না পারো তাহলে কমেন্ট আমাকে জানাবে অবশ্যই। ওকে, ঠিক আছে, চল তাহলে আরেকটা দেখা যাক, কি, একটা অপরিবাহী পদার্থ এক্সপ্লেন করা যাক। অপরিবাহী বা একটি অন্তরক পদার্থ। একটি অপরিবাহী বা একটা অন্তরক পদার্থের মধ্যে ইলেকট্রন তথ্যের সাহায্যে ব্যাখ্যা করা যাক। একটা অপরিবাহী বা একটা অন্তরক পদার্থকে ইলেকট্রন তথ্যের সাহায্যে ব্যাখ্যা করা যাক। আমরা একটা অপরিবাহী বা একটা অন্তরক পদার্থ নিয়েছি, কিন্তু আমাদের একটা অপরিবাহী বা একটা অন্তরক পদার্থের ভেতরে যে সমস্ত পরমাণু থাকে, সেই সমস্ত পরমাণুর ভেতরের যে পরমাণুগুলি আছে, সেই পরমাণুগুলির সর্ববহিস্থ কক্ষে, অর্থাৎ সব থেকে বাইরের কক্ষে যে সমস্ত ইলেকট্রনগুলি আছে, সেই ইলেকট্রনগুলির মধ্যে, সেই ইলেকট্রনগুলি এবং এই পরমাণুর ভেতরে যে নিউক্লিয়াস আছে, তাদের মধ্যে অনেক দৃঢ় আবদ্ধ একটা বল কাজ করে। তাদের মধ্যে আকর্ষণ বলটা অনেক বেশি। তারা অনেক শক্তভাবে, দৃঢ়ভাবে নিজেদেরকে তারা অনেক শক্তভাবে, অনেক দৃঢ়ভাবে নিজেদেরকে ধরে রাখে। তার জন্য কি হয়, এখানে ইলেকট্রন গুলো কিন্তু বাইরে বার হতে পারে না, অর্থাৎ এক পরমাণু থেকে অন্য পরমাণুতে স্থানান্তরিত হতে পারে না। আর তার জন্যই আমরা যদি কোনো একটা অংশে তড়িদাহিত করি, একটা অপরিবাহী বা একটা অন্তরক পদার্থের কোনো অংশে তড়িদাহিত করি, বা আমরা যদি সেখানে তড়িৎগ্রস্ত করি, তাহলে সেখানে তড়িৎটা কিন্তু আমাদের পুরো একটা অপরিবাহী বা একটা অন্তরক পদার্থের মধ্যে ছড়িয়ে পড়ে না। কারণ কি, কারণ হচ্ছে যে সেখানের ইলেকট্রন গুলি কিন্তু সহজেই এক পরমাণু থেকে অন্য পরমাণুতে ঝাঁপিয়ে বেড়াতে পারে না। ঠিক আছে, অনেক সহজ করে বললাম। এবং হ্যাঁ, আমাদের এখানের যে সমস্ত ইলেকট্রন গুলি অনেক সহজেই ঝাঁপিয়ে বেড়াতে পারে, সেই সমস্ত ইলেকট্রন গুলি, অর্থাৎ একটা পরমাণুর সর্ববহিস্থ কক্ষে বা সব থেকে বাইরের কক্ষে যে ইলেকট্রন গুলি আছে, সেই ইলেকট্রন গুলি যদি অনেক সহজেই এক পরমাণু থেকে অন্য পরমাণুতে ঝাঁপিয়ে বেড়াতে পারে, তাহলে সেই ইলেকট্রন গুলিকে বলা হয় ফ্রি ইলেকট্রন। কি বলা হয়? ফ্রি ইলেকট্রন বা বলা হয় মুক্ত ইলেকট্রন। তাহলে ফ্রি ইলেকট্রন বা মুক্ত ইলেকট্রন সম্পর্কে আশা করি এরপর কোন রকম সমস্যা আর থাকলো নাই। ঠিক কিনা? বুঝতে পারলে তো?
ইলেকট্রন তত্ত্বের সাহায্যে আমাদের একটি পরিবাহী পদার্থ এবং একটি অপরিবাহী পদার্থ সম্পর্কে আমরা জানলাম। যে আমরা যখন একটা পরিবাহী পদার্থ নিই, সেই পরিবাহী পদার্থের ভেতরে যে সমস্ত পরমাণু আছে এবং সেই সমস্ত পরমাণু সর্ববহিষ্ঠ কক্ষে, সব থেকে বাইরের কক্ষে যে ইলেকট্রন গুলি আছে এবং ওই পরমাণুগুলির ভিতরে প্রত্যেকটি পরমাণুর ভিতরে যে সমস্ত নিউক্লিয়াস আছে, সেই নিউক্লিয়াস এবং এই বাইরের কক্ষের যে ইলেকট্রন তাদের মধ্যে যে আকর্ষণ বল, সেই আকর্ষণ বলটা অনেক কমজোর হয়, অনেক শিথিল হয়। তার কারণে আমাদের এই সর্ববহিষ্ঠ বা বাইরের কক্ষের যে ইলেকট্রনগুলি, সেই ইলেকট্রনগুলি অনেক সহজেই এক পরমাণু থেকে অন্য পরমাণুতে ঝাঁপিয়ে বেড়াতে পারে। এখানের পরমাণু এখানে, এখানের পরমাণু এখানে, এখানের পরমাণু এখানে। এইভাবে এইভাবে আমাদের এখানের একটি ইলেকট্রন পুরো পরিবাহী পদার্থের মধ্যে কিন্তু ছড়িয়ে পড়ে। আর এই সমস্ত ইলেকট্রন গুলিকে বলা হয় ফ্রি ইলেকট্রন বা মুক্ত ইলেকট্রন। এবং এই ফ্রি ইলেকট্রন বা মুক্ত ইলেকট্রনের কারণেই আমাদের পরিবাহী পদার্থের কোনো অংশে যদি তড়িৎ করা হয়, কোনো অংশ যদি তড়িদাহিত করা হয়, তাহলে সেখানে তড়িদাধান অর্থাৎ ঋণাত্মক বা ধনাত্মক যে কোনো চার্জ বা আধান অনেক সহজেই পরিবাহী সমস্ত পদার্থ জুড়ে কিন্তু ছড়িয়ে থাকতে পারে। তার জন্য একটা পরিবাহী পদার্থের মধ্যে অনেক সহজেই আমাদের তড়িৎ পরিবহন করতে পারে, অনেক সহজেই আমাদের আধান বা চার্জের কিন্তু পরিবহন হয়। কিন্তু আমরা যখন একটা অপরিবাহী পদার্থ নিই, সেই অপরিবাহী পদার্থের মধ্য দিয়ে, সেই অপরিবাহী পদার্থের ভেতরে যে সমস্ত পরমাণু আছে, সেই সমস্ত পরমাণুর বাইরের কক্ষের ইলেকট্রনগুলি এবং সেই পরমাণুর ভেতরের যে নিউক্লিয়াস আছে, সেই নিউক্লিয়াস এবং বাইরের কক্ষের ইলেকট্রনগুলির মধ্যে আকর্ষণ বলটা অনেক বেশি টাইট হয়, আকর্ষণ বলটা অনেক বেশি হয়। তারা নিজেদেরকে অনেক শক্তভাবে আবদ্ধ করে ধরে রাখে। তার কারণে সেখানে ইলেকট্রনগুলি সহজে কিন্তু বাইরে বার হতে পারে না। এবং সেই কারণে একটা অপরিবাহী বা একটা অন্তরক পদার্থের মধ্যে যদি কোনো একটা অংশ তড়িদাহিত করা হয়, যদি কোনো একটা অংশে তড়িৎ উৎপন্ন করা হয়, সেই তড়িৎটা সেখানে সীমাবদ্ধ থাকে, সমস্ত পদার্থ জুড়ে কিন্তু ছড়িয়ে পড়ে না। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে আমাদের একটা পরিবাহী পদার্থের মধ্যে মুক্ত ইলেকট্রন থাকে বা ফ্রি ইলেকট্রন থাকে। তার কারণে কিন্তু পরিবাহী পদার্থের মধ্য দিয়ে তড়িৎ অনেক সহজেই সমগ্র পদার্থ জুড়ে ছড়িয়ে পড়তে পারে। বাট আমাদের এই যে অপরিবাহী পদার্থ রয়েছে বা একটা অন্তরক পদার্থ রয়েছে, সেই অন্তরক পদার্থের মধ্যে কিন্তু কোন রকম মুক্ত ইলেকট্রন থাকে না। তার কারণে একটা অন্তরক বা একটা অপরিবাহী পদার্থের মধ্য দিয়ে কিন্তু তড়িৎ চলাচল করতে পারে না। আশা করি বুঝতে পেরেছো। এবার যদি বুঝতে না পারো তো কমেন্ট। ওকে, বিরক্ত লাগছে কি ভাই? বিরক্ত লাগছে নাকি? যদি বিরক্ত লাগে তাহলে কমেন্ট আমাকে জানাও, আমি তোমাদেরকে আরো বেশি ইন্টারেস্টিং দেবো, ঠিক আছে? যাতে তোমরা মোটিভেশন পাও অনেক বেশি এবং যাতে তোমাদের ক্লাসটা বিরক্ত লাগে না, সেই সম্পর্কে আমি তোমাদের অনেক বেশি ধ্যান রাখবো। অনেক কিছু গান বাজনা সবকিছু হবে যদি তোমরা চাও তো, কিন্তু তোমাদের কিন্তু কমেন্ট করতে হবে। ওকে, ঠিক আছে? যাতে আমিও বেশি একটু মজা পাই। যদি তোমরা কমেন্টে না করে কেউ, তাহলে আমরা কি করে জানবো যে ক্লাসটা কেউ দেখছে এবং ক্লাসটা অনেক বেশি মজা নিচ্ছে, কেউ ক্লাসটা কেউ শিখছে, ঠিক আছে? যদি তোমরা কমেন্ট আমাকে জানাও দাদা আমরা আছি, তুমি শুধু ভালো করে পড়াও, তুমি আমাদেরকে ভালো করে বোঝাও, তাহলে আমি বেশি আরো এনার্জি পাই, বেশি আরো মজা পাই, তখন আমাকে আরো ইচ্ছা করে বেশি আরো পড়াতে। ওকে, আরো বেশি ভালোভাবে এক্সপ্লেন করতে কোনো একটা জিনিস। এবার আমরা দেখবো পরিবাহীর আহিতকরণ সম্পর্কে। কি পরিবাহীর, এটা কিন্তু আরো সহজ এবং আরো বেশি মজাদার। পরিবাহীর আহিত পরিবাহীর আহিতকরণ সম্পর্কে এবার একটু বোঝা যাক। পরিবাহীর আহিতকরণ ভাই, এবার যদি একটা কথা ভুলে গেছো তাহলে সেটা মনে করে দিই। আমাদের এই আহিতকরণ বলতে কি? আহিতকরণ বলতে হচ্ছে যে যদি আমরা একটা কোনো পদার্থ নিই, ওকে, একটা আমরা পরিবাহী পদার্থ নিলাম, এটা কি একটা পরিবাহী পদার্থ। এবার সেই পরিবাহী পদার্থের মধ্যে কিন্তু কি সব সময় তড়িৎ থাকে? না দাদা। যদি আমরা সেই পরিবাহী পদার্থের মধ্যে তড়িৎ উৎপন্ন করি, অর্থাৎ সেই পরিবাহী পদার্থের মধ্য দিয়ে যদি আমরা কোন রকম তড়িৎ সঞ্চার করি, তাহলে সেই পদার্থটি বলা হয় যে আহিতকরণ করা হয়েছে। কি করা হয়েছে? আহিতকরণ হয়েছে। এবার সহজ করে বলছি, আমরা মনে করো একটা পরিবাহী পদার্থ নিয়েছি। এবার সেই পরিবাহী পদার্থের
সেই পরিবাহী পদার্থটি এখন কি আছে বলতো, নিস্তড়িত অবস্থায় আছে। অর্থাৎ কি, সেই পরিবাহী পদার্থের মধ্যে কোন রকম এখন পর্যন্ত তড়িৎ নেই। এরপর আমরা যদি কোনো একটা পদ্ধতিতে ওই পরিবাহী পদার্থটির মধ্যে তড়িৎ সঞ্চারণ করতে পারি, যদি আমরা সেই পরিবাহী পদার্থের মধ্যে তড়িৎ উৎপন্ন করে দিই, তাহলে আমরা বলতে পারি যে আমাদের এই পরিবাহী পদার্থটি কিন্তু আহিতকরণ করা হয়েছে। অর্থাৎ সেই পরিবাহী পদার্থটি আহিত হয়েছে। এবার আহিত এবং এই অনাহিত এই দুটি ওয়ার্ড সম্পর্কে কিন্তু তোমরা জেনে রাখো। যখন আমরা কোন পদার্থকে আহিত বলবো, একটি পদার্থ আছে, ঠিক আছে, তো মনে করো এই যে পদার্থটি আছে, এই পদার্থ এখন আহিত অবস্থায় আছে। কি অবস্থায় আছে? আহিত পদার্থ। আহিত বলতে হচ্ছে যে আমাদের এই পদার্থটির মধ্যে এখন তড়িৎ রয়েছে, সেই পদার্থটি এখন তড়িৎগ্রস্ত রয়েছে, তার মধ্যে কিন্তু তড়িৎ এখন রয়েছে। অর্থাৎ যে সমস্ত পদার্থের মধ্যে তড়িৎ থাকে সেই সমস্ত পদার্থকে আমরা এখানে বলবো আহিত পদার্থ। কি বলবো? আহিত। আহিত পদার্থ বা আহিত বস্তু আমরা বলবো। যখনই বলা হবে যে একটি আহিত বস্তু, আহিত বস্তু মানে কি, তার মধ্যে আহিতকরণ পদ্ধতিতে তড়িৎ উৎপন্ন করা হয়েছে, সেই বস্তুর মধ্যে কিন্তু তড়িৎ রয়েছে। এবার যদি আমরা কোনো একটা পদার্থের মধ্যে বা কোনো একটা পদার্থকে যদি আমরা অনাহিত পদার্থ বলি, তাহলে আমাদের বুঝতে হবে যে অনাহিত পদার্থ বলা হচ্ছে তার কারণ হচ্ছে যে সেই বস্তুটির মধ্যে কিন্তু কোন রকম তড়িৎ নেই। যখন একটা বস্তুর মধ্যে তড়িৎ থাকবে, যখন একটা বস্তু তড়িৎগ্রস্ত অবস্থায় থাকবে, তখন সেই বস্তুটিকে বলবো আমরা আহিত বস্তু। এবার যদি কোনো বস্তুর মধ্যে তড়িৎ না থাকে, যদি কোনো বস্তুর মধ্যে কোন রকম তড়িতের সঞ্চারণ না ঘটে, সেই সমস্ত পদার্থ বা বস্তুকে বলবো আমরা অনাহিত বস্তু। ঠিক আছে? ঠিক বুঝতে পেরেছো? অনাহিত এবং আহিত বস্তু কি সেই সম্পর্কে আশা করি আর কোনো ঝামেলা হবে না, কারণ আমরা এখন যে সমস্ত ওয়ার্ড ইউজ করবো না, সেই সমস্ত ওয়ার্ডের মধ্যে কিন্তু আহিত আর অনাহিত বস্তু কি শব্দ দুটা অনেক বেশি ব্যবহার করা হয়। মনে করো কোন পরিবাহীকে আহিত করে, ঠিক আছে, এবার মনে করো কোন একটা পরিবাহী পদার্থ আছে, এবার কোন একটা পরিবাহীকে আহিত করে। আহিত করে মানে কি? আহিত করে মানে হচ্ছে কি তড়িৎগ্রস্ত আছে, ঠিক কিনা? এটা আমরা জানলাম। আহিত করে কোন একটা পরিবাহীকে আহিত করে যদি আমরা একটা টেবিল, কি, যদি আমরা একটা টেবিলের উপর বা আমরা যদি সেই পরিবাহী পদার্থটাকে হাত দিয়ে স্পর্শ করি, তাহলে কি হবে? তাহলে এই পরিবাহী পদার্থের মধ্যে যে আধান বা চার্জ, যে আধান, কি, যে আধান বলো বা চার্জ, যে আধান বা চার্জ, অর্থাৎ ঋণাত্মক বা ধনাত্মক, ঋণাত্মক বলো বা ধনাত্মক, যে আধানে আছে, ঠিক আছে, এই ঋণাত্মক বা ধনাত্মক আধান বা চার্জ অনেক সহজে কিন্তু এই পৃথিবীর মধ্যে চলে যায়। কি চলে যায়? পৃথিবীর মধ্যে চলে যায়। কিভাবে সেই সম্পর্কে বোঝো। দেখো ভাই, আমরা আবার বলছি, দেখো, ওকে, কি হয় দেখো, আমরা যদি একটি পরিবাহীকে আহিত করি, অর্থাৎ কি, তার মধ্যে যদি তড়িৎ উৎপন্ন করি, এরপর আমরা যদি সেই পরিবাহীটিকে একটা একটা টেবিলের উপর রাখি, অথবা আমরা যদি সেই পরিবাহী পদার্থটিকে যদি আমরা হাত দিয়ে টাচ করি, যদি মনে করো তুমি এখন দাঁড়িয়ে আছো, এটা টেবিল হচ্ছে, ঠিক আছে, টেবিল, বা এখানে তুমি দাঁড়িয়ে আছো, এবার তুমি হাত দিয়ে এই আহিত বস্তুটিকে টাচ করলে, তাহলে কি হবে? এই যে আহিত পরিবাহী বস্তুটি আছে, এই আহিত পরিবাহীর মধ্যে যে আধান বা চার্জ আছে, অর্থাৎ ইলেকট্রন, সরি, যে ঋণাত্মক বা ধনাত্মক আধান বা চার্জ আছে, সেই চার্জগুলো কিন্তু অনেক সহজেই এই পৃথিবীর ভূসংলগ্ন হয়ে পড়ে, অর্থাৎ কি, এই পৃথিবীর সঙ্গে টাচ হয়ে পড়ে। আর আমরা কি জানি, আমাদের পৃথিবীর মধ্যে যে মাটি আছে, সেই মাটি কি, সেই মাটি হচ্ছে আমাদের একটা পরিবাহী পদার্থ, এবং আমাদের যে বডি আছে, সেই বডি হচ্ছে একটা কি, পরিবাহী পদার্থ, ঠিক কিনা? একদম ঠিক। অর্থাৎ কি, যদি আমরা একটা পরিবাহী পদার্থ নিই, একটা আহিত পরিবাহী নিই, এবং সেই আহিত পরিবাহীটিকে যদি আমরা একটা টেবিলের উপর রাখি, অথবা যদি আমরা তাকে হাত দিয়ে স্পর্শ করি, তাহলে সেই পরিবাহী পদার্থের মধ্যে, সেই আহিত বস্তুটির মধ্যে, সেই আহিত পরিবাহীর মধ্যে যে সমস্ত আধান বা চার্জ রয়েছে, সেই সমস্ত আধান বা চার্জ অনেক সহজেই ভূসংলগ্ন হয়ে পড়ে এবং আমাদের এই পৃথিবীর মধ্যে যায় নিয়ে ছড়িয়ে পড়ে।
কি হবে, এখানে যে আধান বা চার্জ আছে সেই আধান বা চার্জ গুলো অনেক সহজেই এখান থেকে কি হবে, আমাদের সাথে আমাদের এই হাত দিয়ে বডি দিয়ে ভিতরে যায়, আমাদের চলে যাবে এই পৃথিবীর ভেতর, এবং পৃথিবীর ভেতরে চলে যাবে, অর্থাৎ কি এই বস্তুটি যে আহিত অবস্থায় আছে সেই বস্তুটা আর আহিত অবস্থায় থাকবে নাই, সেটা তখন হয়ে যাবে একটা অনাহিত বস্তু। কারণ কি, যখন একটা বস্তুর মধ্যে আধান উৎপন্ন হয়, যখন একটা বস্তুর মধ্যে আধান বা চার্জের সৃষ্টি হয়, তখনই সেই বস্তুটা কিন্তু তড়িৎগ্রস্ত হয়ে পড়ে, তখনই সেই বস্তুটিকে আমরা আহিত বস্তু বলি। কিন্তু যদি এই বস্তুটি থেকে কোনো কারণে, যদি এই বস্তুটি থেকে কোনো কারণে আধান বা চার্জ গুলো বার হয়ে যায়, বা আধান বা চার্জ গুলো যদি না থাকে এই বস্তুর মধ্যে, তাহলে কি সেই বস্তুটার মধ্যে কোন রকম তড়িৎ থাকবে নাই, সেই বস্তুটা তড়িৎ নিরপেক্ষ হয়ে উঠবে, অর্থাৎ কি সেই বস্তুটাকে আমরা বলতে পারি একটা অনাহিত বস্তু। আবার বলছি দেখো, এটা যদি বুঝতে পারো তাহলে তোমাদের ক্লাসের পরে আর কোন রকম সমস্যা বলে কথাই থাকবে নাই। যদি আমরা একটা আহিত বস্তু নিই, এবং সেই আহিত বস্তু যার মধ্যে তড়িৎ আছে, ঠিক আছে, কোনো একটা আহিত বস্তু নিয়েছি, এবার সেই আহিত বস্তুটিকে যদি আমরা একটা টেবিলের উপর রাখি, বা যদি আমরা সেই আহিত বস্তুকে হাত দিয়ে স্পর্শ করি, তাহলে আমাদের হাতের সাহায্যে কি হবে, সেই হাতের সাহায্যে এই যে আহিত বস্তুটা আছে সেই আহিত বস্তুটা কি হবে, আমাদের ভূমির সাথে, আমাদের পৃথিবীর সাথে ভূ সংলগ্ন হয়ে পড়বে। এর ফলে আমাদের এই আহিত বস্তুর মধ্যে যে আধান বা চার্জ গুলো রয়েছে, সেই আধান এবং সেই আধান বা চার্জ গুলো অনেক সহজেই আমাদের শরীর দিয়ে, আমাদের হাত দিয়ে কিন্তু পৃথিবীর মধ্যে প্রবেশ করবে। এবং যেহেতু পৃথিবী একটা পরিবাহী পদার্থ, তাই পৃথিবী কি করবে, সেই সমস্ত আহিত আহ, সেই সমস্ত আধান বা চার্জ গুলোকে অনেক সহজে নিজের মধ্যে আকর্ষণ করে নেবে। তার ফলে কি হবে, এখানের মধ্যে যে আহিত বস্তুটির মধ্যে যে আধান বা চার্জ রয়েছে, সেই আধান বা চার্জের কিন্তু সমস্ত চার্জ বা আধান এই পৃথিবীর মধ্যে চলে যায়, সেই এই বস্তুর মধ্যে আধান বা চার্জের কোনো আর অস্তিত্ব থাকবে নাই, সেখানে আধান বা চার্জ কিন্তু সমস্ত রকম শেষ হয়ে যাবে। তার ফলে কি হবে, সেই বস্তুটা আমাদের আহিত থেকে অনাহিত হয়ে যাবে, অর্থাৎ কি সেই বস্তুটার মধ্যে আর তড়িৎ কোনো রকম থাকবে নাই, ঠিক কিনা? তাহলে এই সমস্যাটা দূর করতে গেলে আমাদের কি করা উচিত দাদা? আমরা সবাই জানি কি, আমরা যদি একটা আহিত পরিবাহী নিই, অর্থাৎ যার মধ্যে তড়িৎ আছে, সেই পরিবাহীটিকে মধ্যে যদি আমরা অন্তরক পদার্থ ইউজ করি, যদি আমরা অন্তরক পদার্থ ইউজ করি, যেমন আমাদের যে তামার তার আছে, সেই তামার তারের অপরে আমরা কি করেছি, অন্তরক পদার্থ বা অপরিবাহী পদার্থ, অর্থাৎ আমরা প্লাস্টিক বা রাবারের ব্যবহার করেছি। সেই রাবার বা প্লাস্টিকের ব্যবহারের কারণ হচ্ছে যাতে আমরা ওই যে তামার তারটা আছে, ওই তামার তারটাকে যদি আমরা যদি স্পর্শ করি, তাহলে সেই তামার তার মধ্যে যে আধান বা চার্জ আছে, সেই আধান বা চার্জ গুলো যাতে ভূসংলগ্ন হয়ে না পড়ে, পৃথিবীর মধ্যে না চলে যায়, তার জন্য আমরা একটা তামার তারের উপর কি করি, অন্তরক পদার্থ অর্থাৎ একটা অপরিবাহী পদার্থের প্রলেপ লাগাই, একটা অপরিবাহী পদার্থ ব্যবহার করি। সেই কারণে আমরা আমাদের এই অন্তরক বা পরিবাহী পদার্থের ব্যবহার কিন্তু অপরিহার্য। আর তাই আমরা যদি একটা আমরা যদি একটা আহিত পদার্থ নিই, তাহলে সেই আহিত পদার্থটিকে সারা জীবন আহিত রাখার জন্য আমরা কি করব, অন্তরক পদার্থ বা অপরিবাহী পদার্থের ইউজ বা ব্যবহার করব। বুঝতে পেরেছো? যদি আমরা এখানে হাত দিয়ে টাচ না করে যদি আমরা একটা কি করতাম, আমরা যদি একটা অপরিবাহী বা একটা অন্তরক পদার্থ দিয়ে টাচ করতাম, তাহলে কি হতো, এই অন্তরক বা অপরিবাহী পদার্থের মধ্য দিয়ে কি হতো, এখানে যে ধনাত্মক বা ঋণাত্মক আধান বা চার্জ গুলো রয়েছে, সেই ধনাত্মক বা ঋণাত্মক আধান চার্জ গুলো এই পরিবাহী বা অন্তরক পদার্থের মধ্য দিয়ে পার হতে পারতো নাই। তার কারণে কি হতো, এর মধ্যে যে ধনাত্মক বা আধান চার্জ গুলো রয়েছে, সেই ধনাত্মক বা ঋণাত্মক আধান বা চার্জ গুলো ওই পরিবাহের মধ্যেই থেকে যেত, মানে কি হতো, সেই পরিবাহীটা আমাদের আহিত অবস্থায় থেকে যেত। তার জন্য আমাদের একটি পরিবাহীকে আহিত অবস্থায় রাখার জন্য আমাদের এই অন্তরক বা অপরিবাহী পদার্থের ব্যবহার কিন্তু অপরিহার্য। যদি বেশি বলছি কি আমি ভাই, হুম, যদি বেশি বলছি তাহলে কমেন্ট আমাকে জানাবি, ওকে? কোন রকম ভয়ের কারণ নাই, আমি তোমাদের দাদা, ওকে? ঠিক আছে, আমি কিন্তু টিচার নয়, আমি তোমাদের দাদা, যেখানে আমি অনেক সহজ করে বোঝাবার চেষ্টা করি যাতে তোমাদের কাছে অনেক সহজে উঠতে পারে এই ফিজিক্সটা বা পদার্থবিদ্যা, এর থেকে আর বেশি কিছুই না। আমি কিন্তু আগের ক্লাসে অনেক থকে গেছি, ঠিক আছে, চিল্লান চিল্লান, তার জন্য আমার এখানে বেশি এনার্জি লাগছে নাই। আর সেই এনার্জিটা পাওয়ার জন্য তোমাদের কাছে আমি কয়েকটা কমেন্টের
চাহিদা করছি। তোমরা কমেন্টে যদি কমেন্ট করো তাহলে আমার অটোমেটিক কিন্তু এনার্জি বেড়ে যাবে। তাহলে এবার দেখা যাক, যদি আমরা কোন পরিবাহীকে একটি অন্তরক পদার্থের কোন পরিবাহী একটা অন্তরক পদার্থ রাখি তাহলে সেই পরিবাহীটিকে অন্তরিত পরিবাহী বলা হয়। দেখো, আমরা একটা অন্তরক পদার্থ নিচ্ছি, এটা কি? এটা হচ্ছে একটা, মনে করো, অন্তরক পদার্থ বা একটা অপরিবাহী পদার্থ। এই অন্তরক বা অপরিবাহী পদার্থের ওপর যদি আমরা কোনো একটা পরিবাহী পদার্থ রাখি, একটা পরিবাহী পদার্থ রাখি, তাহলে সেই পদার্থটিকে বলা হয় কি? তাহলে সেই পরিবাহী পদার্থটিকে বলা হয় অন্তরিত পরিবাহী। কি বলা হয়? অন্তরিত পরিবাহী বলা হয়, অন্তরিত পরিবাহী। তাহলে অন্তরিত পরিবাহী কোনগুলা? যখন কোনো একটা কি, কোনো একটা পরিবাহীকে যদি আমরা একটা অন্তরক পদার্থের উপর, কোনো একটা পরিবাহীকে যদি আমরা কোনো একটা, এটা কি, এটা একটা পরিবাহী, ওকে, পরিবাহী, এবং এটা কি, এটা হচ্ছে একটা অন্তরক বা একটা অপরিবাহী পদার্থ, অন্তরক পদার্থ। তাহলে অন্তরিত পরিবাহী কোনগুলা? যখন যখন একটা পরিবাহী পদার্থকে আমরা একটা অপরিবাহী পদার্থের অপরে রাখি, একটা অপরিবাহী পদার্থের অপর রাখি, তখন সেই পদার্থটিকে বলা হয় একটা অন্তরিত পরিবাহী পদার্থ। কি বলা হয়? অন্তরিত পরিবাহী পদার্থ সেই বস্তুটিকে বলা হয়। এই অন্তরিত পরিবাহী করার একটা ভালো কারণ কি জানো তো? এই অন্তরিত পরিবাহী করার একটা সব থেকে বেস্ট আমাদের একটা অ্যাডভান্টেজ হচ্ছে যে, যদি আমরা এই পরিবাহীর মধ্যে এরপর কোন রকম আধান বা চার্জের সৃষ্টি করি, যদি আমরা এই পরিবাহীটিকে কোন রকম ভাবে কি করি, এই পরিবাহের মধ্যে যদি আমরা এখন তড়িৎ আধানের সৃষ্টি করি, যদি এই বস্তুটিকে, এই পদার্থটিকে যদি আমরা এখন আহিত করি, তাহলে এখানের মধ্যে যে আধান বা চার্জ গুলো আছে, সেই আধান বা চার্জ গুলো কি হবে? আর কিন্তু পৃথিবীর সংস্পর্শে আসবে নাই। অর্থাৎ কি, আর কিন্তু পৃথিবীর মধ্যে এখানের আধান বা চার্জ গুলো প্রবেশ করবে নাই। করবে কি না দাদা? করবে নাই। মানে আমাদের এখানে যে পরিবাহীটা আছে, সেই পরিবাহীটা সারা জীবন আমাদের আহিত অবস্থায় থেকে যাবে। ঠিক তো? যতক্ষণ না আমরা কিনা এটাকে হাত দিয়ে টাচ করছি। যদি এটাকে আমরা হাত দিয়ে টাচ করি, তাহলে আমাদের কি হবে? এখান থেকে সমস্ত আধান এই পৃথিবীর মধ্যে চলে যাবে। মানে এই যে বস্তুটা আছে, আহিত বস্তুটা, এই আহিত বস্তুটা আর কিন্তু আহিত অবস্থায় থাকবে না। এই বস্তুটা কিন্তু অনাহিত একটা পরিবাহী পদার্থে রূপান্তরিত হয়ে যাবে। ঠিক আছে? তার জন্য আমরা একটা অন্তরিত পরিবাহী ব্যবহার করি। অন্তরিত পরিবাহী কোনগুলা? অন্তরিত পরিবাহী হচ্ছে যখন আমরা কোন একটা পরিবাহীকে একটা অন্তরক বা একটা অপরিবাহী পদার্থের ওপর রাখি, তখন সেই পরিবাহী বা সেই পদার্থটিকে বলা হয়, সেই পরিবাহীটিকে বলা হয় একটা অন্তরিত পরিবাহী। এবং এই অন্তরিত পরিবাহীর সব থেকে ভালো একটা ব্যবহার হচ্ছে যে, সব থেকে ভালো একটা অ্যাডভান্টেজ হচ্ছে যে, এরপর যদি আমরা এই পরিবাহীটির মধ্যে কোন রকম আধান সৃষ্টি করি, কোন রকম তড়িদাহিত করি, তাহলে সেই পরিবাহীর মধ্যে যে আধান বা চার্জের সৃষ্টি হবে, সেই আধান বা চার্জ গুলো আর পৃথিবীর মধ্যে প্রবেশ করবে নাই। অর্থাৎ আমাদের এই পরিবাহীটা বা অন্তরিত পরিবাহীটা কিন্তু এখন সব সময় আহিত অবস্থায় থাকবে, যতক্ষণ না আমরা এটাকে হাত দিয়ে টাচ করছি বা কোনো একটা কি করছি, কোনোভাবে আমরা এটাকে একটা তার ইউজ করে যতক্ষণ না আমরা এটাকে পৃথিবীর সাথে সংস্পর্শে নিয়ে আসছি। ওকে? আর পৃথিবীর সাথে সংস্পর্শে নিয়ে আসতে বলতে একটা কথা বলতে হয়, ঠিক আছে? আমাদের যে আর্থিং হয় পৃথিবীর ঘরে আর্থিং, সেই আর্থিংটা কি কারণে হয় বলতো? সেই আর্থিংটা কিন্তু আমাদের পৃথিবীর সঙ্গে থাকবে, পৃথিবীর মাটি আছে, সেই মাটির মধ্যে একটা তার নিয়ে যাওয়া হয়। কারণটা কি? যাতে ওই আর্থিং এর ফলে আমাদের যে আধান বা আয়িত বস্তু আছে তারা অনেক সহজেই ভিতরে যেতে পারে। তো বাদ দাও, এটা ইম্পর্টেন্ট নাই। ওকে, এটা এখানে জানার কোনো বিষয় নাই। তো এইসব জিনিস বাদ দাও। ওকে, এবার আসা যাক আসল পয়েন্টে। আমরা একটা পরিবাহীকে কি করে আহিতকরণ করব? আরে আহিতকরণ লাগছে কি? আহিতকরণ ভাই, আহিতকরণ দেখা যাক। তেরা চেহারা গুলাবি। ওকে ওকে, দেখো, একটি অনাহিত অন্তরিত পরিবাহীকে কি, একটা অনাহিত বলছে মানে কি রে? অনাহিত বলছে মানে এর মধ্যে কোন রকম তড়িৎ নেই। একটা কি বলছে? অনাহিত। আবার কি বলছে? অনাহিত অন্তরিত পরিবাহীকে, এটা একটা অন্তরিত পদার্থ। অনাহিত অন্তরিত পদার্থ, অনাহিত অন্তরিত পদার্থ কোনগুলা? অন্তরিত পরিবাহী কোনগুলা?
অন্তরিত পরিবাহী হচ্ছে যে পরিবাহীগুলিকে একটি অন্তরক পদার্থের উপর রাখানো হয়, যেটা আমরা একটু দেখলাম, ঠিক তো, একটু আগে আমরা দেখলাম। একটা কি অনাহিত, এটা হচ্ছে একটা অনাহিত অনাহিত অন্তরিত পদার্থ। একটা অনাহিত একটা অনাহিত যার মধ্যে কোন রকম তড়িৎ নাই, এর মধ্যে হচ্ছে কি কোন রকম তড়িৎ নাই, তাই এটিকে একটি অনাহিত অন্তরিত পদার্থ বলছে। আর এটিকে অন্তরিত পদার্থ বলা হচ্ছে তার কারণ হচ্ছে যে আমরা এই পরিবাহীটিকে একটা, সরি, অন্তরিত পদার্থ নয়, পরিবাহী হবে, কি হবে, পরিবাহী, কারণ এটা হচ্ছে পরিবাহী না, হ্যাঁ, পরিবাহী পদার্থ বলতে পারি আমরা যে অনাহিত অন্তরিত পরিবাহী পদার্থ। ওকে, কি হচ্ছে দেখো, এটাকে অনাহিত বলার কারণ হচ্ছে যে এর মধ্যে কোন রকম তড়িৎ নাই, এর মধ্যে কোন রকম তড়িৎ নাই, এটা হচ্ছে পুরোপুরি তড়িৎ নিরপেক্ষ, এর মধ্যে কোন রকম আধান বা চার্জ কিন্তু এখন পর্যন্ত নাই, এটিকে অনাহিত বলা হচ্ছে। এবং অন্তরিত পরিবাহী বলা হচ্ছে তার কারণটা হচ্ছে আমরা এই পরিবাহীটিকে কি করেছি, একটা অন্তরক বা একটা অপরিবাহী পদার্থের অপর রেখেছি, তাই এটিকে বলা হচ্ছে অনাহিত অন্তরিত পরিবাহী পদার্থ। কি, অনাহিত অন্তরিত পরিবাহী পদার্থ। তো আমরা একটি অনাহিত অন্তরিত পরিবাহীকে আগে থেকে আহিত আছে একটা বস্তু নিয়েছি, ঠিক আছে, আগে থেকে আহিত, কি এই যে একটা পদার্থ আছে, এই যে পরিবাহীটা আছে আগে থেকে আহিত অবস্থায় আছে, অর্থাৎ কি এর মধ্যে কিন্তু আধান রয়েছে, সে ধনাত্মক হোক বা ঋণাত্মক হোক, যে কোনো আধান একটা হলে কিন্তু আধান রয়েছে, ঠিক আছে। এটা কি আগে থেকে আহিত অবস্থায় আছে, আগে থেকেই আহিত, একটি কি একটি ধনাত্মক ধনাত্মক আধানে আগে থেকে আহিত আছে। দেখো, একটি অনাহিত অন্তরিত পরিবাহীকে আগে থেকে আহিত একটি অন্তরিত পরিবাহীর সংস্পর্শে, একটি আগে থেকে আহিত একটি অন্তরিত পরিবাহীর সংস্পর্শে নিয়ে আলে, যদি এদের মধ্যে টাচ করানো হয়, যদি সংস্পর্শে নিয়ে আসা হয়, তাহলে আমাদের এই যে আহিত পরিবাহী আছে, এই আহিত পরিবাহী থেকে কিছু আধান কিছু আধান আমাদের অনাহিত পরিবাহীর মধ্যে কিন্তু চলে আসে। কি করে, আমরা যদি একটি অনাহিত অন্তরিত পরিবাহীকে যদি আমরা আগে থেকেই অলরেডি একটা আহিত অন্তরিত পরিবাহীর সংস্পর্শে বা কাছে নিয়ে আসি, বা তাদের মধ্যে যদি টাচ করানো হয়, তাহলে কি হয়, আমাদের এই যে আহিত অন্তরিত পরিবাহী আছে, এই আহিত পরিবাহী থেকে আমাদের অনাহিত পরিবাহের মধ্যে আধান বা চার্জের সৃষ্টি হয়। কি হয়, আধান বা চার্জ গুলো আমাদের এই আহিত পদার্থ থেকে আমাদের অনাহিত পদার্থের মধ্যে এই আধান বা চার্জ গুলো কি করে, স্থানান্তরিত করে এখানে চলে আসে, অনাহিত পরিবাহীতে চলে আসে। ফলে আমাদের এই যে অনাহিত পরিবাহীটা আছে, এই অনাহিত পরিবাহীটি আহিত হয়। কি হয়, আমাদের এই অনাহিত পরিবাহীটা কি হয়, আহিত হয়। কি হয় বাবু, আহিত হয়। আমাদের এই অনাহিত পরিবাহীটি আহিত হয়। কিভাবে আহিত হচ্ছে, আমরা যখন একটি অনাহিত অন্তরিত পরিবাহী নিয়েছি, সেই অনাহিত পরিবাহীটি যখন আমরা একটা আহিত পরিবাহীর সংস্পর্শে নিয়ে আসছি, তখন কি হচ্ছে, আমাদের এই আহিত পরমাণুর মধ্যে যে সমস্ত আধান বা চার্জ আছে, সেই সমস্ত আধান বা চার্জ আমাদের অনাহিত এই বস্তুটির মধ্যে কিন্তু সঞ্চার হয়, এই অনাহিত বস্তুটির মধ্যে কিন্তু চলে আসে এইখানের আধান বা চার্জ গুলো। তার কারণে কি হয়, আমাদের এই অনাহিত পদার্থটি, আমাদের এই অনাহিত পরিবাহীটি আর কিন্তু অনাহিত অবস্থায় থাকে নাই, এর মধ্যে কিন্তু অলরেডি চার্জ গুলো চলে এসেছে, এর মধ্যে কিন্তু আধান অলরেডি চলে এসেছে, মানে কি এটা এখন হয়ে গেছে একটা আহিত পরিবাহী। কি হয়েছে, এখন এটা হয়ে গেছে আহিত পরিবাহী। এরকম প্রত্যক্ষ সংস্পর্শের সাহায্যে কোনো একটি পরিবাহীকে আহিত করার যে পদ্ধতি, এই আহিত করার পদ্ধতির নামটাকে বলা হয় পরিবহন দ্বারা আহিতকরণ। কি বলা হয়, পরিবহন দ্বারা আহিতকরণ। লিখে দিচ্ছি, কি বলা হয়, এই যে পদ্ধতি, এটাকে বলা হয় পরিবহন দ্বারা আহিতকরণ।
পরিবহন দ্বারা আহিতকরণ বলা হয়। পরিবহন দ্বারা আহিতকরণ বলা হয় যখন আমরা, তাহলে আহিতকরণ অর্থাৎ সরি, আমাদের এই পরিবহন দ্বারা আহিতকরণ কোনটিকে বলা হয়? পরিবহন দ্বারা আহিতকরণ বলতে বোঝায় যে আমরা যখন একটা অনাহিত অন্তরিত পরিবাহীকে আমরা একটা আগে থেকেই অলরেডি আগে থেকেই একটা আহিত পরিবাহীর সংস্পর্শে নিয়ে যায়, তখন সেই আহিত পরিবাহী থেকে কিছু ইলেকট্রন, সেই আহিত পরিবাহী থেকে কিছু আধান বা চার্জ আমাদের এই অনাহিত বস্তুটির মধ্যে কিন্তু ট্রান্সফার হয়ে যায়, এই অনাহিত বস্তুটির মধ্যে কিন্তু প্রবেশ করে। তার ফলে আমাদের এই অনাহিত যে পদার্থটা, তার ফলে আমাদের এই অনাহিত যে পরিবাহীটা আছে, এই অনাহিত পরিবাহীটার মধ্যে কি হয়, আমাদের যেহেতু চার্জের সৃষ্টি হয়, অনেকগুলা চার্জ এখানে চলে আসে, তার কারণে কি হয়, আমাদের এই অনাহিত পরিবাহীটার মধ্যে তড়িৎ উৎপন্ন হয়, অর্থাৎ সেই পরিবাহীটা এখন আর অনাহিত অবস্থায় থাকে নাই, এটা কিন্তু আমাদের আহিত পরিবাহীতে রূপান্তরিত হয়। এইভাবে সংস্পর্শের সাহায্যে টাচের সাহায্যে যদি আমরা কোনো একটা পরিবাহীকে আহিত করি, এই আহিত করার পদ্ধতিটাকে বলা হয় আমাদের কি, পরিবহন দ্বারা আহিতকরণ। এরপরে আশা করি এর মধ্যে কোনো রকম সমস্যা নাই। যদি এবার এর মধ্যে কোনো রকম সমস্যা থাকে তাহলে তোমরা আমাকে কমেন্টে জানাতে ভুলো না। ওকে, অলরেডি কমেন্ট আমাকে জানাও। কিন্তু একটা জিনিস মাথায় রাখবে, এদের মধ্যে যে আধানের বিনিময় হচ্ছে, এদের আধানের বিনিময় ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত এখানের আধান আর এখানের আধান কিন্তু সমান হচ্ছে, অর্থাৎ কি, এখানের ভোল্ট আর এখানের ভোল্ট, এখানের বিভব প্রভেদ এবং এখানের বিভব প্রভেদ যতক্ষণ পর্যন্ত না সমান হচ্ছে ততক্ষণ পর্যন্ত এদের মধ্যে আধানের পরিবহন চলতে থাকবে। এবার আধানের পরিবহন কি করে হয় সেই সম্পর্কে আমরা বাইরে থেকে জানলাম, কিন্তু এর ভেতরে অ্যাকচুয়ালি কি ঘটনা ঘটে সেটা কিন্তু আমরা বলতে পারবো ইলেকট্রন তথ্যের প্রয়োগ দেখেই। ঠিক তো? একদম ঠিক দাদা। তাহলে ইলেকট্রন তথ্যের প্রয়োগ বা ইলেকট্রন তথ্যের থেকে ব্যাখ্যা করা যাক আমাদের এই পরিবহন দ্বারা আহিতকরণ। ঘুম লাগছে নাকি? ঘুম লাগছে কি? অনেক 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 ইজি করে বলার চেষ্টা করছি, আমি অনেক সহজ করে বলার চেষ্টা করছি। এরপর যদি না তোমাদের মাথার মধ্যে ঢোকে বা অনেক কিছু ঝামেলা হয়, আমি আস্তে আস্তে কথা বলছি, তার জন্য যদি কোনো সমস্যা হয় তাহলে তোমরা আমাকে কমেন্টে জানাও কিন্তু, হ্যাঁ? ঠিক আছে, কি বলতে পারি, হ্যাঁ কি ছিল আমাদের, ইলেকট্রন তত্ত্ব দ্বারা পরিবহন পদ্ধতিতে আহিতকরণ। অর্থাৎ কি দেখেছি তো, যখন আমরা একটা অনাহিত পদার্থকে যখন আমরা একটা আহিত পদার্থের সংস্পর্শে নিয়ে আসছি, টাচ করাচ্ছি, তখন যে তখন এখানে যে আধান বা চার্জ গুলো আছে, সেই আধান বা চার্জ গুলো কি হচ্ছে, আমাদের অনাহিত পরিবাহীটির মধ্যে ট্রান্সফার হচ্ছে, এখানে চলে আসছে, এবং এই অনাহিত পরিবাহীটি তখন আমাদের আহিত হচ্ছে। অর্থাৎ এইভাবে আমাদের এই টাচ বা সংস্পর্শের সাহায্যে একটা অনাহিত বস্তু আহিত বস্তুতে রূপান্তরিত হয়ে গেল। একটা বস্তুর মধ্যে কি হলো, একটা পদার্থের মধ্যে এই পরিবাহের মধ্যে এখন তড়িৎ উৎপন্ন হলো। তাহলে এখানে কি, এই যে আহিত করার পদ্ধতিটা, সংস্পর্শ বা টাচ করার সাহায্যে এই যে একটা পরিবাহী আহিতকরণ বা একটা বস্তু আহিত হইলো, এটাকে বলা হয় আহিতকরণ। তাহলে কি, যখন একটা বস্তু নিস্তড়িত অবস্থায় থাকবে, অনাহিত অবস্থায় থাকবে, এবং সেই অনাহিত বস্তুটিকে যদি আমরা আহিত করে তুলতে পারি, তাহলে সেই যে পদ্ধতি বা প্রসেস, সেই পদ্ধতি বা প্রসেসটিকে বলা হয় আহিতকরণ। মানে আমরা এখন বলতে পারি আমাদের এই অনাহিত বস্তুটির মধ্যে আহিতকরণ করা হয়েছে, এবং আহিতকরণ করা হয়েছে বলেই এই পরিবাহীটি এখন আহিত হয়েছে। ঠিক, চলো তাহলে ইলেকট্রন তত্ত্বের সাহায্যে ইলেকট্রন তথ্যের সাহায্যে ইলেকট্রন তথ্যের সাহায্যে আমাদের পরিবহন দ্বারা ইলেকট্রন তথ্যের সাহায্যে পরিবহন দ্বারা আহিতকরণ ব্যাখ্যা করা যাক। ইলেকট্রন তথ্যের সাহায্যে পরিবহন দ্বারা আহিতকরণ ব্যাখ্যা করা যাক। ঠিক, চলো দেখি ভাই। মনে করা যাক আগে থেকে আহিত বস্তুটি, আমাদের আগে থেকে যে আহিত বস্তুটি নিয়েছিলাম, এই যে আহিত বস্তুটি, মনে করা যাক আমাদের আগে থেকে আহিত বস্তুটি ধনাত্মক আধানে আহিত। কি, ধনাত্মক আধানে আহিত। এটা কি আছে, ধনাত্মক আধানে আহিত। এবং এই ধনাত্মক আধানে আহিত বস্তুটির কাছে যদি আমরা একটি অনাহিত
কি, যদি আমরা একটা অনাহিত পদার্থ বা অনাহিত পরিবাহী নিয়ে যাই, তাহলে কি হবে, এদের মধ্যে সংস্পর্শ হবে এবং এদের মধ্যে কি হবে, পরিবহন দ্বারা আহিতকরণ হবে। কিন্তু বাস্তবে এর মধ্যে কিভাবে আহিতকরণ হয় সেই সম্পর্কে বোঝো। যখন আমরা একটা কি, আমরা একটা আগে থেকেই আহিত, আগে থেকে ধনাত্মক আধানে আহিত, আগে থেকে এর মধ্যে কি আছে, ধনাত্মক আধান আছে, ধনাত্মক আধানে আহিত একটা পরিবাহীর কাছে নিয়ে যাই এবং সেই অনাহিত বস্তুটিকে যদি আমরা এই ধনাত্মক আধানে আহিত পরিবাহীর সংস্পর্শে নিয়ে যাই, তখন কি হয়, এদের মধ্যে কিন্তু একটা প্রসেস হয় এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই অনাহিত বস্তুটির মধ্যে কিন্তু কোন রকম আধান নেই। আছে কি না দাদা, কোন রকম আধান কিন্তু নেই। তাহলে এবার তোমরা আমাকে কমেন্টে জানাও, আমাদের এই যে আমাদের এইখানে যে বস্তুটা আগে থেকেই আহিত অবস্থায় আছে, এই বস্তুটা ধনাত্মক আধানে আহিত আছে, আছে তো, ধনাত্মক আধানে কিন্তু বস্তুটা আহিত আছে। আর ধনাত্মক আধান বা ধনাত্মক তড়িৎগ্রস্ত কখন একটা বস্তুকে বলা হয়, যখন সেই বস্তুর ইলেকট্রন সংখ্যা অনেক কম থাকে, তাই কি না, ইলেকট্রন সংখ্যা যখন অনেক কম থাকে তখন সেই বস্তুটিকে বলা হয় কি, ধনাত্মক তড়িৎগ্রস্ত। এবং যখন ইলেকট্রন সংখ্যা এই পরমাণুতে অনেক বেশি থাকে তখন সেই বস্তুটিকে বলা হয় আমাদের ঋণাত্মক তড়িৎগ্রস্ত। ঠিক এই সম্পর্কে আমরা আগের ক্লাসে দেখেছিলাম, দেখেছিলাম কিনা, একদম দাদা দেখেছিলাম। তাহলে বলতে পারি আমাদের এই যে আহিত বস্তুটা আছে, এদের মধ্যে কি, এইখানে আমাদের অনেক, এখানে আমাদের আহিত বস্তুর মধ্যে কিন্তু ইলেকট্রন সংখ্যা অনেক কম আছে, এখানে ইলেকট্রনের ঘাটতি আছে, এখানে ইলেকট্রন অনেক কম আছে, তার জন্য এখানে ধনাত্মক আধানের সৃষ্টি হয়েছে। তো এই এই যে ইলেকট্রনের আধানের ঘাটতি, ইলেকট্রনের ঘাটতি বা আমাদের এই ধনাত্মক আধানের তড়িৎগ্রস্ত একটা পরিবাহের কাছে যদি আমরা একটা অনাহিত বস্তুকে নিয়ে যাই, একটা অনাহিত পরিবাহীকে নিয়ে যাই, তাহলে কি হবে, এই অনাহিত পরিবাহের মধ্যে যে ইলেকট্রন গুলো আছে সেই ইলেকট্রন গুলা কি করবে, এই যে আমাদের আহিত বস্তুটা এ কিন্তু এদেরকে টাইনে নিবে, টানবে কি নাই, একদম, কারণ কি, এই যে এখানে আছে আমাদের আহিত বস্তুটার মধ্যে কিন্তু ইলেকট্রনের ঘাটতি আছে, এখানে ইলেকট্রন সংখ্যা অনেক কম আছে, ইলেকট্রনের পরিমাণ অনেক কম আছে। এই পদার্থটা চাই, এই পরিবাহীটা চাই, এই আহিত পরিবাহীটা চাই যে আমি যাতে একটু ইলেকট্রন পাই, তখন কি করবে, আমাদের এই অনাহিত বস্তুর মধ্যে যে ইলেকট্রন আছে সেই ইলেকট্রন গুলাকে নিচের দিকে আকর্ষণ করবে। ফলে কি, এখানে যেহেতু যত ইলেকট্রন আছে, তাহলে এখানে যদি এখানের ইলেকট্রন গুলাকে যদি আমাদের আহিত পরিবাহীটা আকর্ষণ করে, তাহলে কি হবে, এখান থেকে অনেক ইলেকট্রন কিন্তু আমাদের এই আহিত পরিবাহীর মধ্যে চলে যাবে। ফলে কি, এখানে আমাদের ইলেকট্রনের ঘাটতি হবে, হবে কি নাই, অর্থাৎ কি, এখানে থেকে যদি কিছু ইলেকট্রন বার হয়ে আমাদের এই আহিত পরিবাহীর মধ্যে চলে যায়, তাহলে এখানে কি হচ্ছে, এখানে কিন্তু আমাদের ইলেকট্রন সংখ্যা কমে যাচ্ছে। ফলে কি, আর যখন এই ইলেকট্রন সংখ্যা কমে যায় তখনই একটা পরিবাহের মধ্যে কিন্তু কি হয়, ধনাত্মক আধানের সৃষ্টি হয়, অর্থাৎ কি, সেই পরিবাহীটা ধনাত্মক তড়িৎগ্রস্ত হয়ে পড়ে। মানে বুঝতে পেরেছো, এটা থেকেই আমরা বুঝতে পারছি যে যখন আমরা একটা কি বলছি দেখো, যখন আমরা একটা আহিত পরিবাহীকে নিই, আগে থেকে আহিত পরিবাহীটি ধনাত্মক তড়িৎগ্রস্ত হয়ে থাকে, তখন সেই পরিবাহীটির মধ্যে ইলেকট্রন সংখ্যা কম থাকায় আমরা এরপর যে অনাহিত বস্তুটিকে তার কাছে সংস্পর্শে নিয়ে যায়, সেই সংস্পর্শে থাকা অনাহিত বস্তু থেকে এই পরিবাহীটা কি করে, এই আহিত পরিবাহীটা এর থেকে ইলেকট্রন গুলাকে আকর্ষণ করে। ফলে এই যে অনাহিত বস্তুর মধ্যে যে ইলেকট্রন গুলো আছে সেই ইলেকট্রন গুলা অনেক সহজেই এই অনাহিত বস্তু থেকে আমাদের আহিত বস্তুর মধ্যে চলে আসে। এই ধনাত্মক যে তড়িৎগ্রস্ত আছে, এই ধনাত্মক আধানগুলির দিকে এখান থেকে ইলেকট্রন সংখ্যা কমে আসে, ফলে আমাদের এই অনাহিত যে বস্তুটা আছে এই অনাহিত বস্তুটার মধ্যে কিন্তু ইলেকট্রন সংখ্যা অনেক কমে যায়, এখানে ইলেকট্রনের পরিমাণটা অনেক কম হয়ে যায়। ফলে এখানে কিন্তু ধনাত্মক আধানের সৃষ্টি হয়, যখন ইলেকট্রন সংখ্যা কম হয় সেখানে ধনাত্মক আধানের সৃষ্টি হয়। এবং যদি কোনো পরিবাহীতে ইলেকট্রন সংখ্যা বেশি হয়ে যায়, বেড়ে যায়, তখন সেই পরিবাহীটিকে বলা হয় ঋণাত্মক তড়িৎগ্রস্ত। আর যখন ইলেকট্রনের কম বেশি হয় তখন সেই বস্তুটি কি হয়, তখন সেই বস্তুটির মধ্যে আধানের সৃষ্টি হয়।
যেমন কি এই বস্তুটির মধ্যে এখন ইলেকট্রন সংখ্যা কমে গেছে, মানে কি এখানে ধনাত্মক আধানের সৃষ্টি হয়েছে, মানে বলতে পারি আমাদের এই অনাহিত পরিবাহীটি এখন আর অনাহিত অবস্থায় নাই, এটি হয়ে গেছে আহিত একটা বস্তু, একটা আহিত পরিবাহী, এবং এর মধ্যে ধনাত্মক আধানের সৃষ্টি হয়েছে, ধনাত্মক আধানের উৎপত্তি হয়েছে। ঠিক বুঝতে পারলে? বুঝতে পারলে কিনা? হুম। আরে ভাই কমেন্টে জানাও ভাই, কি করছো তোমরা? কমেন্ট আমাকে জানাও। বুঝতে না পারলে আমি জানি আজকে অনেক অনেক থকে আছে, অনেক থকে আছে, তার জন্য আমি অনেক সহজ করে অনেক অনেক আস্তে আস্তে বোঝাবার চেষ্টা করছি যাতে তোমাদের কিছু প্রবলেম না হয়, কিন্তু জানি আজকে আমার একঘেয়েমি সৃষ্টি হচ্ছে, অর্থাৎ কি তোমাদের মধ্যে একঘেয়েমি সৃষ্টি হয়ে পাক্কা, এটা আমি জানি। তোমাদের হয়তো ক্লাসটা করতে করতে ঘুমও আসতে পারে। ওকে, ঠিক আছে। এরপর আমরা এরপর আমরা যদি একটা কি আমরা এরপর আমরা যদি আগে থেকে আহিত একটা আগে থেকে আহিত একটা ঋণাত্মক তড়িৎগ্রস্ত কি ঋণাত্মক কি আছে ঋণাত্মক তড়িৎগ্রস্ত বস্তু নি, ঋণাত্মক তড়িৎগ্রস্ত একটা পরিবাহী নি, অর্থাৎ কি ঋণাত্মক তড়িৎগ্রস্ত হয়ে আছে আমাদের এই আহিত বস্তুটা, আহিত পরিবাহীটা। এরপর যদি আমরা ঋণাত্মক ঋণাত্মক তড়িৎগ্রস্তে থাকা একটা পরিবাহীর সামনে যদি আমরা একটা অনাহিত পদার্থকে নিয়ে যাই এবং টাচ করাই, সংস্পর্শ করাই, তাহলে কি হবে? তাহলে কি হবে? আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এখানে কি হচ্ছে, আমাদের এই যে আহিত বস্তুটা আছে, এই যে আমাদের ঋণাত্মক তড়িৎগ্রস্ত হয়ে আছে, আর ঋণাত্মক তড়িৎগ্রস্ত হয়ে আমাদের এই পরিবাহীটা আছে, তার কারণ হচ্ছে কি এখানে ইলেকট্রন সংখ্যা কিন্তু আধিক্য আছে, এখানে ইলেকট্রন সংখ্যা অনেক বেশি পরিমাণে আছে, মানে আমাদের এই পরিবাহীটা চাই যে এখান থেকে কিছু ইলেকট্রন বাইরে বার হয়ে যাক, চাই কিনা? একদম ঠিক। তার জন্য যখনই আমরা এই অনাহিত বস্তুটিকে এই এই আহিত বস্তুটির সামনে নিয়ে যাই, তখন কি হয় এখান থেকে কিছু ইলেকট্রন এই পরিবাহীর মধ্যে আমাদের এই অনাহিত পরিবাহীর মধ্যে কিন্তু চলে আসে, ফলে এখান থেকে যে সমস্ত ইলেকট্রন এখানে যদি চলে আসে, তাহলে কি হবে এই যে অনাহিত বস্তুটা আছে, এই যে অনাহিত পরিবাহীটা আছে, এই অনাহিত পরিবাহীটার মধ্যে কি হবে আমাদের ইলেকট্রন সংখ্যা বেড়ে যাবে, আর যখনই এই অনাহিত বস্তুটির মধ্যে ইলেকট্রন সংখ্যা বেড়ে যাবে, তখন কি হবে এই বস্তুটার মধ্যে কিন্তু একটা আধান বা চার্জের সৃষ্টি হবে, সেটা হচ্ছে কি ঋণাত্মক আধান। ঋণাত্মক আধান কেন সৃষ্টি হচ্ছে? ঋণাত্মক আধানের সৃষ্টি হচ্ছে এর কারণে যে এখানে ইলেকট্রন সংখ্যা আমাদের এই অনাহিত পরিবাহীটির মধ্যে ইলেকট্রন সংখ্যার আধিক্য ঘটছে, এখানে ইলেকট্রন সংখ্যা এই যে আমাদের এই পরিবাহী থেকে অনেক ইলেকট্রন আমাদের এই অনাহিত বস্তুটির মধ্যে চলে যাচ্ছে, আর তার কারণে আমাদের এই অনাহিত পরিবাহীটির মধ্যে ইলেকট্রন সংখ্যার আধিক্য ঘটছে, এবং ইলেকট্রন সংখ্যার আধিক্য ঘটায় সেই পরিবাহীর মধ্যে ঋণাত্মক তড়িৎ কি হচ্ছে ঋণাত্মক তড়িৎগ্রস্ত হয়ে পড়ছে বা ঋণাত্মক আধানের আধিক্য ঘটছে, এবং এই বস্তুটি তখন আর অনাহিত অবস্থায় থাকছে না, এই বস্তুটি এখন আহিত অবস্থায় সৃষ্টি হয়ে গেছে। ঠিক বুঝতে পেরেছো? যদি ক্লাসের মধ্যে কোথাও কোনো রকম অসুবিধা হয়েছে তোমাদের, তাহলে তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। এরপর আমরা আগের ক্লাসে স্থির তড়িদাবেশ কি জিনিস সেই সম্পর্কে জানবো, এবং স্থির তড়িদাবেশের কারণে কিভাবে আমাদের একটা অনাহিত বস্তু আহিত হচ্ছে, অর্থাৎ কি আমাদের একটা বস্তু আহিতকরণ হয়, স্থির তড়িদাবেশের কারণে কি হবে আমাদের একটা বস্তু আহিতকরণ হয়, সেই সম্পর্কে আমরা কমপ্লিটলি জানবো পরের ক্লাসে। এই ক্লাসটা এতটাই থাকুক, অনেক বেশি বড় হয়ে গেলে তোমাদের অসুবিধা হবে, তোমাদের জানি ঘুম লাগছে, আর আমিও কিন্তু বেশি এনার্জি দিতে পারছি না, কারণ আমি অনেকদিন থেকে কিছু কমেন্ট পাই না। ওকে, ঠিক আছে, বাই, টেক কেয়ার। এখানে ক্লাস শেষ করছি, তার আগে একটা কথা, আরে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বাই বাই। সাবস্ক্রাইব করে একটা ভুলো না, এবং তোমাদের যারা বন্ধু বান্ধবী আছে তাদেরকে শেয়ার করো, যাতে তারাও কিন্তু এখানে ফ্রিতে ক্লাস করতে পারে। ওকে, বাই।